দার্জিলিং। এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভাসে তুষারমণ্ডিত শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা বা কোনো চা বাগান। তবে খানিকটা এগুলেই হিল কার্ট রোডের কোলাহল থেকে একটু নিচে নামলেই কংক্রিট আর টিনের জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ বাড়ি। নাম তার লাসা ভিলা। আজ এই ১৯ শতকের বাড়িটার দিকে তাকিয়ে কেউ ভাবতেই পারে না এখানে একদিন বাস করতেন এমন এক মানুষ যিনি ছিলেন একই সঙ্গে গুপ্তচর, পণ্ডিত, পর্যটক আর সর্বোপরি তিব্বতের প্রেমে পড়া এক বাঙালি। চলুন আজ সেই মানুষটার সাথে নতুন করে পরিচয় করা যাক। তার নাম শরৎচন্দ্র দাস। সময়টা ১৯ শতক। ১৮৪৯ সালে আজকের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে জন্ম শরৎচন্দ্র দাসের। মধ্যবিত্ত পরিবার, স্বপ্ন সীমিত, কিন্তু মেধা অসাধারণ। কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি পড়েন সিভিল ইঞ্জিনিয়ারিং। ছাত্র হিসেবে এতটাই উজ্জ্বল ছিলেন যে ডিগ্রি শেষ হওয়ার আগেই ১৮৭৪ সালে তাকে নিয়োগ করা হয় দার্জিলিংয়ের ভুটিয়া বোর্ডিং স্কুলের হেডমাস্টার হিসেবে। এই স্কুলটি কিন্তু সাধারণ কোনো স্কুল ছিল না। এটি ছিল পাহাড়ি ছেলেদের জন্য তৈরি, যাদের শেখানো হতো ইংরেজি, বিজ্ঞান আর গোপনে ম্যাপ তৈরি ও সার্ভের কৌশল। শরৎচন্দ্র দাসের মতো এমন একজন মানুষের ভাগ্য কিন্তু নির্ধারিত হয়েছিল অন্য কোথাও, এক বিশাল ভূ-রাজনৈতিক সংঘাতের ময়দানে, যে সংঘাতকে ইতিহাস মনে রেখেছে দ্য গ্রেট গেম নামে। গ্রেট গেম ছিল আসলে দুই পরাশক্তির মধ্যে ক্ষমতার এক স্নায়ুযুদ্ধ। ব্রিটিশদের একটাই ভয় সবসময় কাজ করত, রাশিয়া হয়তো মধ্য এশিয়া দিয়ে ভারতের দিকে তাদের সাম্রাজ্যে আক্রমণ চালাবে। একদিকে ব্রিটিশ সাম্রাজ্য, অন্যদিকে রাশিয়া, মাঝখানে রহস্যে ঘেরা তিব্বত। তিব্বত ছিল এক বাফার স্টেট, কিন্তু দেশটি ছিল বহির্বিশ্বের জন্য সম্পূর্ণ বন্ধ। সাধারণ ভারতীয় তো দূরের কথা, ইউরোপীয়দের প্রবেশ প্রায় অসম্ভব। কেবল একজনই পারতেন ঢুকতে, বৌদ্ধ সন্ন্যাসীরা। আর এই ভয় থেকেই জন্ম নিয়েছিল এক বিপজ্জনক গুপ্তচর বৃত্তির অধ্যায়। ব্রিটিশরা তৈরি করল বিশেষ গুপ্তচরের দল, যাদের বলা হতো পণ্ডিত। তারা বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশে তিব্বতে ঢুকত। প্রার্থনার চাকার ভেতরে লুকানো থাকত কাগজ, হাঁটার লাঠির ভেতরে লুকিয়ে রাখত কম্পাস, জপমালায় থাকত ১০০টি দানা, পা ফেলে দূরত্ব মাপার জন্য। কিন্তু সমস্যা ছিল, এই পণ্ডিতরা সাহসী হলেও তিব্বতের সমাজ, সংস্কৃতি, ধর্ম সবকিছু বোঝার মতো শিক্ষিত ছিলেন না। ঠিক তখনই ব্রিটিশদের নজর পড়ে শিক্ষিত কৌতূহলী ইঞ্জিনিয়ার শরৎচন্দ্র দাসের উপর। দার্জিলিংয়ের স্কুলে তার সহকারী ছিলেন একজন সিকিমি লামা, উগেন গ্যাৎসো। এই উগেনই ব্যবস্থা করেন তিব্বতের বিখ্যাত তাশিল হুনপো মনেস্ট্রি থেকে একটি অনুমতিপত্র। শরৎচন্দ্র দাসের বেতন বাড়ানো হয়, মাসে ১৫০ থেকে ৩০০ টাকা। স্ত্রীকে বলা হয় কয়েকদিনের অফিসিয়াল কাজে যাচ্ছি, কিন্তু স্ত্রী জানতেন না স্বামী যদি আর ফিরে না আসেন, সরকার তার জন্য পেনশন ঠিক করে রেখেছে। ১৮৭৯ সালে ৪ মাসের জন্য প্রথমবার তিব্বতে প্রবেশ। এরপর ১৮৮১ সালে টানা ১৪ মাস। বরফে ঢাকা পাহাড়, অক্সিজেনের অভাব, ক্ষুধা, তৃষ্ণা, গুটি বসন্ত সবকিছুকে জয় করে তিনি পৌঁছান লাসায়। সন্ধ্যার আলোয় তার চোখের সামনে ভেসে ওঠে পোতালা প্যালেস, সোনালি ছাদ, সাদা প্রাসাদ আর হাজার বছরের এক সভ্যতা। শরৎচন্দ্র দাস শুধু গুপ্তচর ছিলেন না, তিনি ছিলেন পর্যবেক্ষক। তিনি লিখেছেন পলিঅ্যান্ড্রি প্রথা, চা খাওয়ার নিয়ম, গ্রাম জীবন, কর ব্যবস্থা, বৌদ্ধ দর্শন, এমনকি রাস্তার ভিক্ষুকদের গল্প। তিব্বতের প্রধানমন্ত্রী সেইনচেন দোরজেছেন তার কাছে শিখতেন অঙ্ক, ইংরেজি, ফটোগ্রাফি, আর বিনিময়ে শেখাতেন বৌদ্ধ ধর্মতত্ত্ব। ভারতকে তিনি দেখতেন বুদ্ধের জ্ঞানভূমি হিসাবে, আর তিব্বতকে ভারতে হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞানের আশ্রয়স্থল। ভারতে ফিরে এসে তিনি নিয়ে আসেন ২ ইয়াক বোঝাই দুর্লভ পুঁথি ও পাণ্ডুলিপি। ব্রিটিশ সরকার তাকে সম্মান দেয়, কিন্তু তিব্বতে নেমে আসে ভয়াবহ প্রতিশোধ। যারা তাকে সাহায্য করেছিলেন তাদের গ্রেপ্তার করা হয়, চোখ উপড়ে ফেলা হয়, কারাগারে পাঠানো হয়। সেংচেন দর্জেচেনকে সবার সামনে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। এই রক্তের দায় কি শুধু ব্রিটিশদের, নাকি ইতিহাসের?
শরৎচন্দ্র দাশের লেখা জার্নি টু লাসা পরবর্তী সময়ে সাহায্য করে ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের 1903-4 সালের ব্রিটিশ আক্রমণে। হাজার হাজার তিব্বতী নিহত হয়, মঠ লুণ্ঠিত হয়, গ্রেট গেমের পর্দা নামে, আর শরৎচন্দ্র দাস হয়ে যান অপ্রয়োজনীয়। শেষ জীবনে তিনি ছিলেন ক্ষুব্ধ। পেনশন নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করেন, লেখেন জাতীয়তাবাদী পত্রিকায়। একই সঙ্গে বৌদ্ধ ধর্মে ডুবে যান, প্রতিষ্ঠা করেন বুদ্ধিস্ট টেক্সট সোসাইটি, লেখেন তিব্বতী ইংরেজি অভিধান, প্রায় 1000 পৃষ্ঠা। দার্জিলিংয়ের বাড়ির নাম দেন লাসা ভিলা। ওনার মৃত্যু হয় 1917 সালে 68 বছর বয়সে। আজ লাসাভিলা দাঁড়িয়ে আছে নীরব, অবহেলিত। কেউ জানে না তার আনা পুঁথিগুলো কোথায় গেল। কেউ মনে রাখে না এক বাঙালি গুপ্তচর বৃত্তি করতে গিয়ে কিভাবে তুষারের দেশের প্রেমে পড়েছিল। শরৎচন্দ্র দাস, তিনি কি গুপ্তচর, নাকি এক নিষিদ্ধ সভ্যতার শেষ প্রেমিক?